হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2026। তোমরা 2026 সালে মাধ্যমিক দিতে চলেছ। তোমাদের সহজভাবে অঙ্ক বোঝাতে প্রদীপ স্যার চলে এসেছে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2026 রায় মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 18 পেজ 113 114। এই পেজের যে স্কুলটা আছে 18 নম্বর স্কুলটা করাবো। তো আমরা স্কুলের নামটা দেখতে পাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল। এই স্কুলটা 18 নম্বর স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমাদের নিতে হবে হাতে এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখে আমার সঙ্গে একসঙ্গে ক্লাস করো। তো ক্লাস আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। দেখো একের 1 নম্বরটা আমাদের এখানে আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে প্রথম বছরের শেষে আসল পি টাকা হলে তৃতীয় বছরের শুরুতে আসল কত হবে? আচ্ছা, প্রথম বছরের শেষে আসলটা বলেছে পি টাকা, তাহলে প্রথম বছরের শেষে আসল বলতে দ্বিতীয় বছরে এটা আসল। তো আমাদের দ্বিতীয় বছরের আসল কিন্তু দেওয়া আছে প্রশ্ন অনুসারে। তো আমরা কিন্তু প্রশ্ন অনুসারে বলতে পারবো দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল। ওকে, দ্বিতীয় বছরের আসলটা কত? আমাদের পি টাকা। যেটা প্রথম বছরের শেষে যে আসলটা, সেই আসলটা কী হয়ে যাবে? দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে পি টাকা। আমরা পেয়ে গেলাম দ্বিতীয় বছরের আসল। তাহলে এবার দেখো তো আমরা দ্বিতীয় বছরের সুদ বের করব। দ্বিতীয় বছরের সুদ কত হবে? সুদের সূত্র আমাদের দেখো PTR/100। তাহলে পি দেখো সময়টা কিন্তু 1 বছর, যেহেতু দ্বিতীয় বছর সেই বছরের ক্ষেত্রেই সুদটা, তাহলে 1 বছর সময়টা এখানে, আর হচ্ছে সুদের হার। তো আমরা পেয়ে গেলাম PR/100 দ্বিতীয় বছরের সুদ এটা। এবার তৃতীয় বছরের আসলটা দেখো কীভাবে হবে। তো আমরা লিখব তৃতীয় বছরের আসল। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে? আসলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তৃতীয় বছরের আসলটা কী হবে? এই যে দ্বিতীয় বছরের সুদটা আর আসলটা যোগ হয়ে তৃতীয় বছরের আসল হবে। তাহলে এখানে আমাদের আসলটা ছিল আগে পি, আর এখন সুদটা যোগ হয়ে যাবে আসলের সঙ্গে। আসলটা বেড়ে যায় প্রতি বছর, সুদটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখান থেকে যদি পি কমন নিয়ে নিই আমরা, তাহলে আমাদের থাকবে 1 + R/100। এই যে দেখো, তা তৃতীয় বছরের শুরুতে যেটা, তৃতীয় বছরের আসল বলতে তৃতীয় বছরের শুরুতে যেটা আসলটা, সেটা হচ্ছে কিন্তু এটা আমাদের আসল। তা দেখো তো এটা কত অপশানে মিলছে? সি নাম্বার অপশানে মিলছে। তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বার। দেখো 2 প্রশ্নটা বলছি এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তা বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হারটা বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো তো আমাদের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তা আমরা লিখব সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের জানতে হবে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি আমাদের দেওয়া আছে, আমাদের সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে 121। তাহলে এই মানটা হচ্ছে 121। তাহলে আমরা দেখো এখানে আমরা যে মানগুলো বসিয়ে দিই, তাহলে এখানে আসলটা কিন্তু আমাদের বলেছে 100 টাকা। আসল 101 + R/100, আরটা বের হবে। আর এখানে সময় কিন্তু 2 বছর বলে দিয়েছে, তো এনের জায়গায় আমরা 2 বছর বসিয়ে দেবো। তো অতএব দেখো তো এই যে সমূল চক্রবৃদ্ধিটাই প্রশ্নে বলা আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 121। সমূল চক্রবৃদ্ধি 121 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আর এর মানটা আমরা বের করে নেব। তাহলে 1 + R/100, আচ্ছা এখানে 2 বছর ছিল, তার হোল স্কোয়ার সমান 121/100। আচ্ছা, এটাকে 11/10 করে হোল স্কোয়ার করতে পারবা। তাহলে অতএব দেখো তো পাওয়ার সমান, তো মূল সংখ্যা সমান হয়ে যাবে। 1 + R/100 সমান 11/10। R/100 11/10 -1, এটা বিয়োগ করবা, ভগ্নাংশে যোগ বিয়োগ, সেটা দেখবা পেয়ে যাবে 1/10। একটা শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে এখানে দেখো আর এর মানটা কত পেয়ে যাচ্ছ? আর এর মানটা পেয়ে যাচ্ছ 10। তাহলে এটাই আমাদের বার্ষিক সুদের হার 10%। দেখো 10% আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সার এ নাম্বার। আর দেখো 3 প্রশ্নটা আমাদের বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা আছে x² + k × x + 1 - 3 0, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হবে। আচ্ছা, প্রথমে আমরা কী করবো? দ্বিঘাত সমীকরণটাকে সাজিয়ে নেব, তারপর আমি দেখাচ্ছি যে অন্যান্য কাকে বলে। তা দ্বিঘাত সমীকরণটা যদি আমরা তৈরি করি, দেখো কে দিয়ে গুণ করে নাও, তাহলে kx + k - 3 = 0।
তাহলে আমাদের দেখো এটা কিন্তু আমাদের সি হয়ে গেল, এটা ধ্রুবক সংখ্যাটা সি, এক্স এর সহগ বি, এটা হচ্ছে আমাদের এ, এস স্কোয়ার সহগ 1 আছে। এবার এই যে দ্বিঘাত সমীকরণ বীজ দিয়ে অন্যান্য বলে দিয়েছে, তাহলে অন্যান্য বলে দেওয়া মানে আমাদের এই যে সিটা আর এটা সমান হয়ে যাবে, মানে কে মাইনাস 3 সমান সমান এই যে 1, এখানে আমাদের এটা এস স্কোয়ার সহগ এ মানে 1 আছে, সি আর এ সমান হবে বীজ দিয়ে অন্যান্য হলে। তাহলে এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাবো -3 থেকে +3 হয়ে যাবে, তাহলে 1 আর 3 যোগ করে 4 পেয়ে যাবে। তা কে এর মানটা 4 দেখো আমাদের প্রধান অপশানে আছে ডি নাম্বার আছে, তো অ্যান্সার আমাদের ডি নাম্বার। তো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে x - 1/x সমান √3/2 দেওয়া আছে, তার মধ্যে মান বের করতে বলেছে x + 1/x এর মান কত হবে। আচ্ছা আমরা কি করব, প্রথমে আমরা এই যে x + 1/x কে আমরা বর্গ করে দিলাম, তাহলে এখন a + b হোল স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র দেখো, a + b হোল স্কয়ার সূত্র একটা আছে, তো আমাদের জানতে হবে a - b তার হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমরা ভাববো, ঠিক আছে। a + b হোল স্কয়ার সমান সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, তো এখানে আমরা লিখি a - b তার হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এর মানটা যে দেওয়া আছে এর মান হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, এখানে এক্স কেটে গেল প্লাস 4 থেকে গেল, তাহলে এখানে আমাদের দেখো এই যে √3 স্কয়ার কত হবে, √3 স্কয়ার আমাদের হয়ে যাবে 3, আর নিচে 2 এর স্কয়ার হয়ে যাবে 4 প্লাস এটা আমাদের কত 4 থেকে গেল, ভগ্নাংশ যোগ করে লসাগু 4 3 নেমে যাবে, 4 4 16, এটা হবে আমাদের 19/4 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো আমাদের এর হোল স্কয়ার মানটা পেয়ে গেলাম 19/4, তাহলে আমরা যদি স্কোয়ারটা উঠিয়ে দিই x + 1/x, স্কোয়ারটা ছাড়লে আমাদের কি হয় √ প্লাস মাইনাস হবে, এখানে আমরা মাইনাসটা নিব না, অপশানে আমাদের মাইনাস মান নেওয়া হয়নি, সবগুলো প্লাস দিয়ে আছে, তার জন্য আমরা মাইনাসটা ছেড়ে দেবো, তা আমাদের কি হবে এই যে এরপর √ চাপে 19/4, ঠিক আছে। এত হোল স্কোয়ারটা যদি এর মান হয় তাহলে আমরা স্কোয়ারটা ছাড়লে পরে √ চাপিয়ে দেবো। এবার 19 তো আমাদের হবে না বর্গমূল, √19 রয়ে যাবে, আর 4 বর্গমূল 2, তার পেয়ে গেলাম এর মানটা দেখো √19/2, তো দেখো কত নম্বর অপশানে মিলছে, এ নাম্বার অপশান আছে, তো অ্যান্সার এ। 5 প্রশ্নটা বলছি এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র যদি কোণ ওবিসি 35 ডিগ্রি হয় তবে কোণ বিএসি এর মান বের করতে বলেছে। আচ্ছা ছবি রাখি আমরা, পরিবৃত্ত যেহেতু বলেছে, আচ্ছা ত্রিভুজ হবে, প্রথমে বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ তৈরি করে নেব, ত্রিভুজের নাম দিয়ে দেবো এ বি সি, আর এখানে আমাদের দেখো পরিকেন্দ্র যেটা ও, আর আমাদের কোণগুলো বলেছে ও বিসি, কোণ ও বিসি দেখো ও বিসি, তাহলে এখানে আমাদের ও বি যোগ করতে হবে, যেভাবে প্রশ্ন বলবে সেভাবে তোমরা করো কাজ, সেভাবে কিন্তু তোমাদের কী হয়ে যাবে ছবিটা তৈরি হয়ে যাবে। এই যে ও বিসি কোণটা প্রশ্ন বলেছিল ও বিসি, তাহলে এই কোণটা বলে দিয়েছে আমাদের 35 ডিগ্রি বলেছে, আর এখানে আমাদের মানটা বের করতে হবে কোণ বিএসি, যে বিএসি এই কোণটা আমাদের দরকার। আচ্ছা দেখো তো আমরা ওসি যোগ করব, এখানে ওবি আর ওসি দুটো বাহু সমান, তো দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, তো এই কোণটা আমরা পেয়ে যাবো 35 ডিগ্রি। এবার ত্রিভুজের ধর্ম অনুসারে এই যে বিওসি ত্রিভুজটার দুটো কোণ জানা আছে, তা 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাবো, এদের যোগফলটা 180 ডিগ্রি থেকে বাদ দিব, তাহলে 180 ডিগ্রি থেকে এদের যোগফল কত 70 ডিগ্রি, তাহলে এটা দেখো 110 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, এই কোণটা 110 ডিগ্রি। এবার দেখো তো এখানে এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এই যে বিওসি কোণটা একই চাপের উপর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যদি 110 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণটা, তাহলে বৃত্তস্থ কোণটা অর্ধেক হয়ে যাবে কেন্দ্রস্থ কোণের, তাহলে এটা হবে আমাদের 55 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমাদের যে বের করতে বলেছিল মান কোণ বিএসি কত পেয়ে গেলাম 55 ডিগ্রি, দেখো 55 ডিগ্রি আমাদের আছে বি নাম্বার অপশানে, তো অ্যান্সার আমাদের বি নাম্বার। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস আর কোণ এবিসি 65 ডিগ্রি ও কোণ ডিএসি 40 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান বের করতে বলেছে। চলো ছবি আঁকি আমরা, আমাদের একটা বৃত্ত, এবার বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে এবি ব্যাস বলে দিয়েছে, আমরা প্রথমে ব্যাসটা তৈরি করে নেব, এবি আমাদের ব্যাস, এখানে আমাদের কেন্দ্রবিন্দু, এবার বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা তৈরি করি। আচ্ছা দেখো তো আমরা নাম দিব এ বি সি ডি, নাম দিয়ে দিলাম। এবার চলো কোণগুলো আমাদের বলেছে, কোণ এবিসি 65 ডিগ্রি, এবিসি মানে এই কোণটা 65 ডিগ্রি বলেছে, আর কোণ ডিএসি 40 ডিগ্রি, ডিএসি আমাদের এসি যোগ করতে হবে, তাহলে এই যে কোণটা আমাদের এই কোণটা কথা বলে দিয়েছে 40 ডিগ্রি, তাহলে আমাদের মান বের করতে বলেছে কোণ বিসিডি এই কোণের মানটা বের করতে হবে, এই কোণটা।
আচ্ছা, তো দেখো এটা 65 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটা পেয়ে যাবো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, একজন জানা থাকলে একজন কী হয়ে যাবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে আমরা পেয়ে যাবো এটা। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি বিয়োগ করি 65 ডিগ্রি, তাহলে বিয়োগ ফলটা হবে এই কোণটা। তো এটা কত হয়ে যাবে, এটা দেখো তো, এটা 5, আর এখানে পেয়ে যাবে এটা তো 7 হয়ে গেল 1, এই 115 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের, এটা এডিসি কোণটা পেলাম। এডিসি সমান সমান 115 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা লক্ষ্য করো, এডিসি ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেল, তাহলে 3 নম্বর কোণটা, এই কোণটা আমরা পেয়ে যাবো ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে এদের যোগ করে নাও, তো যোগ করলে হবে এটা 5 নেমে যাবে, এটা আমাদের হয়ে যাবে কত, এটাও 5, এটা 1, ঠিক আছে। তাহলে 155, আর এই 155 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করলে এটা 5, এটা যাবে আমাদের 7, এটা 2, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 25 ডিগ্রি, এই কোণটা 25 ডিগ্রি। এবার দেখো এই কোণটা, এই যে আমাদের এসিবি কোণটা আমাদের কি ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এসিবি কোণটা পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণ যোগ করে আমরা এই যে বিসিডি কোণটা পেয়ে যাব, যার মান আমাদের বের করতে হবে বিসিডি 90 ডিগ্রি যোগ 25 ডিগ্রি। তো আমাদের যোগ করে হয়ে যাবে এটা 5, আর এটা 9 2 11, তাহলে দেখো 115 ডিগ্রি পেয়ে গেলাম এই যে বিসিডি। তো এটাই আমাদের অ্যান্সার। দেখো 115 ডিগ্রি অপশানটা আমাদের সি নাম্বারে আছে, তার উত্তর আমাদের সি নাম্বার। এবার দেখো 2 এর অঙ্কগুলো। 2 এর 1 অঙ্কটা বলছে বার্ষিক সরল সুদের হার 4% এর পরিবর্তে 3.3/4% হলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়, তবে অমলবাবুর বার্ষিক আয় কত ছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমাদের কিন্তু সুদের হারটা কমে গেছে, তাহলে এখানে সুদের হার কমে হয়, সুদের হার কমে হয় কত হবে, দেখো এই যে দেখো 4%, 4 থেকে বাদ যাবে 3.3/4, ঠিক আছে, এত %। আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে নিই, 3 4 12, এটা আমাদের 3 আছে। আচ্ছা, 3 4 12, এই দুটো গুণ করতে এটা যোগ করতে হয়, 3 4 12, 12 আর 3 যোগ করে 15/4%। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে 16 থেকে 15 চলে গেল, মানে 1/4%। তাহলে এবার দেখো আমরা বলতে পারবো এই যে 1/4 টাকা, 1/4 টাকা আয় কমে, 1/4 টাকা আয় কমে অমলবাবুর বার্ষিক আয় হয়, বার্ষিক আয় 100 টাকা হবে। 100 টাকা কী করে, দেখো 1/4% মানে কি শতকরা, তাহলে 100-এর মধ্যে এই টাকাটা আয় কমে, তাহলে 1/4 টাকা আয় কমে অমলবাবুর বার্ষিক আয়টা হবে কত, 100 টাকা। আচ্ছা, তাহলে এখানে 1 টাকা আয় কমে অমলবাবুর বার্ষিক আয় কত হবে, তাহলে বার্ষিক আয় কত হবে 100 গুণিত, দেখো আমাদের এই একটা কিন্তু আমাদের বড়, তাহলে বড় মানে কি এই মানটাও বড় দরকার, তার জন্য এই মান 1/4টাকে উল্টে লিখতে হবে, 4/1 হয়ে যাবে এখানে 4/1, ওকে 4/1, এটা ভালো করে লিখি, এই যে 4/1 এত টাকা। এবার এখানে বলেছে আয় কমেছে 60 টাকা, 60 টাকা আয় কমে অমলবাবুর বার্ষিক আয় হবে, দেখো 100 গুণিত 4 গুণিত 60 এত টাকা, 6 4 24, এদিকে 3টা শূন্য বসে যাবে, এই যে আমাদের 24,000 টাকা হবে অমলবাবুর বার্ষিক আয়টা। তাহলে আমাদের অতএব লিখে দেবো অমলবাবুর বার্ষিক আয়, অমল বাবুর বার্ষিক আয় সমান সমান কত, 24,000 টাকা, 24,000 টাকা। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, x/y সমান সমান a+2 বাই a-2 দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলেছে s² - y² বাই s² + y² সমান সমান 4a/a² + 4, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, দেখো তো এখানে s² আছে, y² আছে, তা আমরা বুঝতে পারছি উভয় পক্ষে বর্গ করতে হবে, s² y² আমাদের প্রয়োজন আছে, তা চলো উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে এখানে s² y² হয়ে যাবে, আর এটা a+2 তার হোল স্কোয়ার, আর a-2 তার হোল স্কোয়ার, বর্গ করে দিলাম উভয় পক্ষে। এখন লক্ষ্য করে এটা যেভাবে আছে একইভাবে আমরা এটা করবো, বা দিকে করবো, মানে এখানে যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের চলে আসবে এই যে বাম পক্ষটা, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করছি, যখন
এটা করবো আমরা লব থেকে হরটা বিয়োগ করব, যেহেতু বিয়োগ আছে প্রথমে, তারপরে লবের সঙ্গে হরটা যোগ করব। দেখো যেভাবে আছে সেভাবে তোমরা দেখে দেখে বসিয়ে দিতে পারো। তাহলে এটা যেভাবে করা হলো একইভাবে আমরা এটা করব ডান পক্ষটা, লবের সঙ্গে লব থেকে হর বিয়োগ বাই লবের সঙ্গে হর যোগ, তাই তো? আচ্ছা, এইদিকে তো মিলে গেছে। এবার এটা সলভ করে আমাদের এটা আনতে হবে। এবার এখানে আমাদের দেখো দুটো সূত্র জানতে হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে দুটো সূত্র আমাদের কাজে লাগবে। দেখো প্রথম সূত্রটাই বলবো 4ab সূত্র। 4ab সমান 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আরেকটা সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রটা তোমাদের জানতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, 4ab সূত্রটাকে বলা হয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে বলা হয় দুটি বর্গের সমষ্টির উপরে প্রকাশ। দেখো এটা অন্তর মানে বিয়োগফল আছে, সমষ্টি বলতে যোগফল আছে। চলো দেখো তো এটা আমাদের উপরেটা 4ab সূত্র। তাহলে এখানে লিখবো 4a বলতে তো আমাদের এখানে a আছে, তাহলে 4 ইন্টু a ইন্টু বি হচ্ছে 2। আর এখানে হচ্ছে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, একদম এটা বসিয়ে দেবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো আমরা সরল করে নিই আমরা। আচ্ছা, এই 2 কেটে দিলাম, তার উপরে আমাদের 4a হয়ে গেল, আর নিচে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার 4। দেখো মিলে গেছে আমাদের। তাহলে আমরা প্রমাণ করে দিলাম, তো আমরা লিখে দেবো প্রুফড। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলছে ও কেন্দ্রীয় কোনো বৃত্তের এ বি ও সিডি দুটি জে এর দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি ও সিডি জের দৈর্ঘ্য 6 সেমি বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা আগে একটা বৃত্ত তৈরি করি। আমরা এ বি আর সিডি দুটি সমান জে আছে, তাহলে এখানে যদি কেন্দ্রবিন্দু ও হয় তাহলে দুটি জে সমান জে হলে পরে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে। এভাবে এর নাম আমরা এ বি নিলাম, আর এটাকে আমরা সিডি নাম বলে দিলাম, এটা হচ্ছে আমাদের সিডি। তো এখানে তো আমাদের এ বি সমান সিডি বলে দিয়েছে প্রশ্নে, যার বাহু দৈর্ঘ্য হতে কত আমাদের 6 সেমি বলে দিয়েছে। এ বি আর সিডি 6 সেমি, আমাদের সিডি বলেছিল 6 সেমি, সিডি যদি 6 সেমি হয় তাহলে আমাদের এ বি কত হয়ে যাবে, এ বিটাও হয়ে যাবে আমাদের 6 সেমি হয়ে যাবে। এবার কোণ এ ও বি 60 ডিগ্রি বলে দিয়েছে, কোণ এ ও বি, তাহলে দেখো তো এই যে এ ও বি, তাহলে এই কোণটা কত বলেছে 60 ডিগ্রি। এখন লক্ষ্য করো এই দুটো বাহু কিন্তু সমান, ঠিক আছে। এখানে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। তাহলে এই দুটো কোণ যদি এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হবে ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে আমরা দেখো তো এখানে ও এ বি সমান পেয়ে যাব ও বি এ, এদেরকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এই যে 3টে কোণের যোগফল, এই যে এক্স এর মান এক্স নিলাম, এর মান এক্স ধরে নিলাম। তাহলে এক্স 60 ডিগ্রি যোগ করে আমরা কত পেয়ে যাবো আমরা 180 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে সমাধান করে নেবো। দেখো 60 ডিগ্রি ওদিকে বিয়োগ করে এটা 120 ডিগ্রি পেয়ে যাবা। এখানে কাটাকাটি করলে কত 60 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা এই দুটো কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি করে, এটা আমাদের 60 ডিগ্রি, আর এখানে এই কোণটা আমাদের 60 ডিগ্রি। তাহলে এই যে এ ও ত্রিভুজটা, এ ও বি ত্রিভুজটা কোন ত্রিভুজ পেয়ে গেলাম, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তা সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা ও এ সমান ও বি সমান এ বি হয়ে যাবে আমাদের, এই যে এ বি সমবাহু ত্রিভুজের বাহুগুলি সমান হয়। তাহলে এ বি কত পেয়ে গেছি 6 সেমি। তা দেখো তো ও এ আর ও বি আমরা 6 সেমি পেয়ে গেলাম। তাহলে ও এ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 6 সেমি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 6 সেমি। দেখো এটাই আমাদের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছি পাশের চিত্রে ছবি কিন্তু দেওয়া আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র আর এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি বৃত্তের ব্যাস। যদি কোণ এ ও বি 140 ডিগ্রি হয়, এ ও ডি বলেছে, সরি বি না, এ ও ডি কোণটা বলেছে 140 ডিগ্রি, আর সি এ বি এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি, তবে কোণ বিইডি এই কোণের মানটা বের করতে বলেছে। এটা আমাদের কত ডিগ্রি হবে। আচ্ছা
দেখো আমরা প্রথমে এই যে বিডি যোগ করে নিই, বৃত্তস্থ চতুর্ভুজটা তৈরি হবে। বৃত্তস্থ চতুর্ভুজ বিডি যোগ করলে দেখো আমাদের এই যে এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই কোণটা জানা আছে, এই কোণটা, তাহলে আমরা যেদিকে ডি কোণটা পেয়ে যাব, এটা হচ্ছে সিডিবি কোণটা। তাহলে সিডিবি কোণটা কত হবে, কোণ সিডিবি, সিডিবি, ঠিক আছে, এই কোণটা পেয়ে যাবো আমরা 50 ডিগ্রি। 50 ডিগ্রি হবে না, সরি, এটা 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, একজন জানা থাকলে একজন পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে, ওটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এটা আমাদের কোথায় হবে 130 ডিগ্রি। তাহলে বিডিসি বা সিডিবি এই কোণটা আমরা কোথায় পেয়ে গেলাম 130 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 130 ডিগ্রি। আচ্ছা এখন দেখো 140 ডিগ্রি এই যে এ ও ডি, তাহলে এই কোণটা পেয়ে যাব। এই কোণটাকে পাবো, দেখো এ বি তো আমাদের সরলরেখাংশ, তাহলে এক সরলরেখাংশ 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পাবো। তাহলে এটা আমাদের হবে কত, এটা হবে আমাদের 40 ডিগ্রি হবে। এই যে এটা 40 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে 40 ডিগ্রি পেয়ে যাবো, এই কোণটা পেয়ে গেলাম। এখন ওবি আর ওডি বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, এই কোণটা আর এই কোণটা। এদের যদি আমরা এক্স ধরে নিই, যে এক্স আর এক্স, তাহলে আমরা কি জানি যে এই যে এক্স প্লাস এক্স ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে 2x, এদিকে বিয়োগ করে কত হবে 140 ডিগ্রি, 2 দিয়ে কাটার করে 70 ডিগ্রি। তা দেখো এই এক্সের মানটা পেয়ে গেলাম 70 ডিগ্রি, মানে এই কোণটা আমাদের দরকার। এই যে এই কোণটার নামটা যদি বলে দিই, এটা হচ্ছে আমরা ওবিডি, ওবিডি আমরা 70 ডিগ্রি পেলাম। এবার এটা 70 ডিগ্রি পেয়ে গেলে আমরা এই কোণটা যে পেয়ে যাবো, এদিকার কোণটা, ঠিক আছে, কারণ এটা তো ওইটা তো আমাদের সরলরেখাংশ, এক সরলরেখাংশ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এটা ও আছে, আমরা এই কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি থেকে। দেখো আমরা এই যে কোণটা, এটার কোণের নাম আমরা বলে দেব ডিবিই, কোণ ডিবিই। 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করে আমরা পেয়ে যাবো, তাই এটা হবে 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আমরা 110 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এদিক থেকে লক্ষ্য করো, এই কোণটা আমরা পেয়ে যাবো, যদি এই কোণটা আমাদের কত 130 ডিগ্রি, আর সিইটা আমাদের সরলরেখাংশ, তাহলে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে পরে এটা পেয়ে যাবো। তাহলে এই কোণের নামটা আমরা বিডিই বলে দেবো, বিডিই, ঠিক আছে। তাহলে এটা 180 ডিগ্রি থেকে বিয়োগ দেবো 130 ডিগ্রি, কত হবে এটা, এটা হবে আমাদের 50 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখন যদি আমরা বলি ত্রিভুজ বিডিই ত্রিভুজ, এর দুটো কোণ জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটাও পেয়ে যাবো আমরা। তাহলে এবার আমাদের অ্যান্সার চলে আসবে, দেখো বিইডি 180 ডিগ্রি থেকে এই যে দুটো কোণ জানা আছে ত্রিভুজের, তাদের যোগফলটা বাদ দিতে পারবো আমরা। তাহলে 180 ডিগ্রি মাইনাস এদের যোগ করলে কত হবে, এটা যোগ করে যাবে আমাদের 160 ডিগ্রি, আর 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বিয়োগ করে তোমরা পেয়ে যাবো 20 ডিগ্রি। তাহলে আমাদের দেখো কোণ বিইডি এর মান কিন্তু 20 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে যে বিইডি যেটা বের করতে বলেছিল, এই কোণটা আমাদের 20 ডিগ্রি, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 5এর প্রশ্নটা আমাদের বলছে 6 সেমি বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রকে একটি লম্ববৃত্তাকার চঙে পরিবর্তিত করা হলো, মানে বর্গক্ষেত্রটাকে লম্ববৃত্তাকার চঙে কী করছে, পরিবর্তিত করছে। চঙের আয়তন এখানে বের করতে বলেছে। তো আমাদের প্রথমে একটা বর্গক্ষেত্র ছিল, এই যে আমাদের বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য আমাদের কত 6 সেমি বলে দিয়েছে। এই বর্গক্ষেত্রটাকে কি করবে, চং তৈরি করবে, এভাবে আমাদের চং তৈরি হয়ে যাবে, মানে একে পাকিয়ে একটা চং তৈরি করে দিল। যদি কাগজ হয় মনে করো, কাগজে একটা পাতা, তাকে যদি গোল করো তাহলে একটা কি চং তৈরি হবে। এই যে পাতাটাকে মনে করো, এটাকে যেভাবে করে দাও, দেখো এরকম করে একটা আমাদের কিন্তু চং তৈরি হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে আমাদের এই যে চঙের যে পরিধিটা, এটা কি, এই যে আমাদের একটা ধারের এই যে এই ধারটা মানে আমাদের বাহুর দৈর্ঘ্যটা, তা চঙের পরিধি আর বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান এখানে বর্গক্ষেত্রের। তা আমরা এখানে লিখতে পারবো, এখানে চঙের পরিধি সমান হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, তাহলে আমরা ধরে নেব চঙের ব্যাসার্ধ,
ব্যাসার্ধ আমরা আর আমরা কি ধরে নেব এককটা আর সেমি ধরে নেব আর সেমি। তাহলে অতএব চঙের পরিধি সূত্র কি বৃত্তের পরিধি 2πr। দেখো চঙের যে ভূমিটা বৃত্তাকার, তাহলে চঙের পরিধির সূত্র আর ভূমির পরিধি একই 2πr। তাহলে এখানে আমাদের দেখো এই যে চঙের ভূমির পরিধিটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখান থেকে আর এর মানটা পেয়ে যাবো 6/2π। 2 দিয়ে কাটারি করে দাও, তাহলে এখানে 3। তাহলে আর সমান কত পেয়ে যাবো 3। পায়ের মানটা বসাবো 22/7। পায়ের মান কত আমাদের 22/7। তাহলে আর সমান হয়ে যাবে, এটা দেখো তো 3 ইন্টু এটা উল্টে যাবে মানটা, এটা হবে 7/22। এটা হচ্ছে আমাদের আরের মান। চঙের আয়তন বের করতে বলেছিল, তাহলে আমরা লিখব চঙের আয়তন। চঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে πr²h। পায়ের মান তো 22/7। আর দেখো এই যে এটা থেকে আমরা দুবার লিখবো, স্কোয়ার আছে, তাহলে লিখব 3 ইন্টু 7/22 আবার 3 ইন্টু 7/22। আর এইচ দেখো উচ্চতাটা দেখো আমাদের এই চঙের উচ্চতা কী হবে, এই যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই যে উচ্চতা আমাদের কত হবে 6 হয়ে যাবে। বাহুর দৈর্ঘ্যটা আমাদের উচ্চতা হবে, এই কারণ এই যে তলটাকে তো আমাদের কী করবে ঘুরিয়ে আমাদের চং তৈরি করা হয়েছে, তাহলে আমাদের উচ্চতাটা হবে চঙের এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে উচ্চতা আমাদের কিন্তু 6। তাহলে এত ঘন সেমি 7 কেটে দাও, 22 কেটে দাও। তাহলে আমাদের এখানে দেখো আমরা যদি এখানে 2 দিয়ে কাটারি করি, তাহলে 2 3 6 আর 2 11। আচ্ছা এটা আমাদের 22 কেটে গেছে। তাহলে উপরে দেখো নিচে তো আমাদের 11 থেকে গেল, তাহলে উপরে গুণ করবা, উপরে গুণ করে পেয়ে যাবা 189 পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা গুণটা একটু লক্ষ্য করো, 3 3 9, এদিকে হচ্ছে 9, ওদিকে 21। এই যে 21 আর 9 যদি গুণ করি, 9 কে 9, 9 দিয়ে 18, 189 পাবো। হ্যাঁ, তো এটাকে ভাগ করে নিই, তাহলে 189কে আমরা ভাগ করবো 11 দিয়ে। তাহলে একবার নিব, তাহলে এখানে 11 নামবে আমাদের কত, এখানে 7 9, 11 7 77, আমাদের নামবে কত, আমাদের নামবে 2। ঠিক আছে, দশমিক জনের শূন্য নিয়ে নিলাম, এখানে একবার নিব 11কে 11, তাহলে এখানে আমাদের নামবে 9, দশমিক জনের শূন্য, 11 8 88, এই যে 11 8 88। আচ্ছা আমরা এখানে দেখাই, এই যে আমাদের 90 ছিল, 11 8 88। আচ্ছা এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমরা এই মানটাই নিয়ে নেবো আমরা 17.18। ঠিক আছে, এই যে চঙের আয়তনটা আমরা বলবো এই যে 17.18 ঘন সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর অঙ্কগুলো, তো 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন, আমরা 3-এর অঙ্কটা করাবো। 3-এর অঙ্কটা বলছে সাহিল একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা রাখেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তবে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। প্রতি মাসে কিন্তু 100 টাকা করে জমা রাখবে। তাহলে এখানে 1 বছরের বা 12 মাসের আমরা সুদটা বের করবো। তো আমরা লিখব 1 বছর বা 12 মাসের সুদ। দেখো প্রত্যেক মাসে রাখে, তাহলে প্রথম মাসের সুদ সেটা আমরা বের করবো। দেখো তাহলে প্রথম মাসের যেটা সুদ হবে সেটা হবে আমাদের আসলটা আমাদের কত 100, এই টাকাটা রাখছে। আর এখানে সময় দেখো প্রথম মাস বলতে দেখো প্রথমবার যখন রাখবে সেই টাকাটা 1 বছর বলতে 12 মাস খাটবে। তাহলে এই যে 12 মাস, তাহলে 12 মাসকে আমরা যদি বছর করি তাহলে 12 দিয়ে ভাগ করব। প্রথম মাসের যেটা সুদটা সেটা কি, সেই সুদটা সময়টা কিন্তু আমাদের কত, সময়টা হচ্ছে আমাদের 12 মাস। তার জন্য আমাদের কী করতে হবে 12 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের বুঝে নিতে হবে, কারণ প্রথম মাসের যে টাকাটা এই 100 টাকাটা টোটাল কিন্তু আমাদের সময়টা কিন্তু 1 বছর, তার জন্য আমাদের হবে সময়টা কিন্তু 12 মাস হবে। আর 12 মাসকে আমরা বছর করব, তার জন্য 12 দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এখানে সুদের হারটা আবার বলেছে সেটা হচ্ছে 6 আর নিচে হবে 100, যেটা সূত্র হচ্ছে PTR/100, তার সূত্রটা আমরা করলাম। এবার এটা প্রথম মাসের। দ্বিতীয় মাসের একই 100 টাকা জমা রাখবে। এবার সময়টা দেখো দ্বিতীয় মাস মানে 1 মাস কমে গেল, তো এখানে আমাদের 11 হবে, 11 মাস, 1 মাস কমে গেল 11 মাস, 11 মাসকে বছর করবো 12 দিয়ে ভাগ করবো। এখানে সুদের হার 6%, হচ্ছে 100। এভাবে করে আমাদের কিন্তু চলতে থাকবে, কতবার চলবে, এরকম 12 বার চলবে। শেষে গিয়ে আমাদের দেখো এই যে যোগ হবে 100, শেষে কিন্তু শেষের মাসটা সেটা হচ্ছে 1 মাস সময়টা,
তাই না? সেই টাকাটা আমাদের 1 মাস খাটছে, তাহলে 1 মাসকে আমরা বছর করব 12 দিয়ে ভাগ করব, আর 6% মানে 6/100। এই যে দেখো, তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের 1 বছর বা 12 মাসের সুদ, এত টাকা। এবার এটাকে আমরা সলভ করছি। দেখো এখানে আমাদের কমন যাচ্ছে, দেখো তো 100 আর এই যে আমাদের দেখো এই যে 1/12, এই যে 12টা সবার কাছে 12টা আছে, তাহলে 100 গুণিত আর 6টা কিন্তু সবারই কাছে আছে, তাহলে 12টা কমন নিয়ে নিলাম, আর এই যে 100টা নিচে যে 100টা আছে 12টাতে নিচে হবে গুণ, তাহলে 12 × 100। তাহলে এই জিনিসগুলো কিন্তু একই আছে সব জায়গায়, এটা কমন নিয়ে নেবো। তাহলে এখানে আমাদের থাকবে শুধু 12 থেকে যাবে, এখানে আমাদের থেকে যাবে 11, এভাবে করে চলতে থাকবে। আর শেষে আমাদের থাকবে কত? শেষে আমাদের 1 থেকে যাবে, যোগ আমাদের এত টাকা। 100 × 6, 12 × 100। এবার দেখো 12, 1 বা 1, 2, 3, 4 কত 12 স্বাভাবিক সংখ্যার যোগফল 1 থেকে 12টা। তার সূত্রটা তোমাদের জানতে হবে, এই যে 12 × 12 + 1/2। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার যে একটা সূত্র আছে তোমাদের বলে রাখি, যে 1 + 2 + 3, এভাবে যদি আমাদের n সংখ্যা অবধি যদি যোগ করতে বলে, তাহলে এর যোগফলটা হবে n × n + 1/2। ঠিক আছে, n × n + 1/2 স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তা 1 থেকে 12, 1, 2, 3, 4 করে 12, তাহলে আমরা 12, nটা হচ্ছে এখানে দেখো 12, এনের যে কাজ করছে 12, তাহলে 12 × 12 + 1, দেখো এই যে সূত্রটা এভাবে প্রয়োগ করে আমাদের কিন্তু চলে আসবে এদের যোগফলটা। এভাবে তোমরা যোগ করতে পারো, তো আমাদের সময় লেগে যাবে। তোমরা একবার যদি সূত্র প্রয়োগ করে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। আচ্ছা চলো 12 কেটে দাও, আর এখানে আমরা 2, 3, 6, 100 কেটে দিলাম, তাহলে আমাদের এখানে দেখো 13 থেকে গেল, আর এদিকে 3, তাহলে আমাদের 13 × 3 = 39, তো এটা পেয়ে গেলাম আমরা 39। তাহলে 12 মাসের বা 1 বছরের সুদটা কত? 39 টাকা। এবার আমাদের দেখো সুদ আসল বের করতে বলেছে, 12 মাসের সুদ আসল। তাহলে অতএব 1 বছরের সুদ আসল, 1 বছরের সুদ আসল। দেখো 1 বছরের সুদ আসলটা কত হবে? আমাদের দেখো আসলটা প্রথম মাসে আসলটা হচ্ছে 100 টাকা, তাহলে 12 মাস রেখেছিল, তাহলে 100কে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 × 12, 12 মাসের আমরা আসল পেয়ে যাব, প্লাস আর যেটা সুদ পেলাম, সুদটা আমাদের যোগ হয়ে যাবে 39 টাকা। তাহলে এখানে এত টাকা হয়ে গেলো আমাদের কি? এটা হয়ে গেলো আমাদের সুদ আসল। তো এটা 1200, এদিকে 39, তাহলে আমাদের হয়ে যাবে 1239 টাকা 1 বছরের সুদ আসল। এটা আমাদের অ্যান্সার। 3 অথবা অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবে 3 অথবাটা, এখানেও 3 অথবা, সেখানেও 3 অথবা। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4 প্রশ্নগুলো। তো 4 1 প্রশ্নটার সমাধান আছে, x এর মান বের করতে হবে। আমাদের আছে x - 3/x + 3 - x + 3/x - 3 + 6 × 6/7 = 0। তো আমরা তো প্রথমে এদের ভগ্নাংশ যোগ বিয়োগ করব, x + 3 আর x - 3 লসাগু, আর এখানে পূর্ণ সংখ্যাটা আমরা ভেঙে নিচ্ছি। দেখো আচ্ছা, ভেঙে নিয়ে আমরা চলে যাব, আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, তো মাইনাসে হবে এটা। এখানে দেখো এটা গুণ করো, 742, 42 আর 6 48, এটা নিচে 7, আর এখানে এটা মিলে গেল, তাহলে আমাদের এটা x - 3 তার হোল স্কয়ার, আর এটা দেখো এটা হবে আমাদের x + 3 তার হোল স্কয়ার। আচ্ছা, আমরা এখানে মাইনাস কমন নিয়ে x + 3টা আগে লিখলাম, মাইনাস হবে এটা, x - 3টা পরে লিখলাম, এভাবে করে দিলাম। আর নিচেটা তো আমাদের a² - b² সূত্র পড়ে যাবে এটা, আর এখানে -48/7। বা দেখো এবার আমরা এটা কি করব, এই যে সূত্র a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার সূত্র, এটা 4ab সূত্র আছে, তো -4a হচ্ছে x আর b হচ্ছে 3, আর নিচে s² 3a² 9, এদিকে আছে -48/7। চলো আমরা 4 দিয়ে কাটাকাটি করবো, 4 × 4, 4 দিয়ে 8, 3 দিয়ে 3 × 4 = 12। তাহলে আমরা যদি বর্গগুণ করে নিই, তাহলে আমাদের কত দাঁড়াবে? এদিকে 4s² মাইনাস এটা 9 × 4 = 36, আর এটা দেখো এটা আমাদের এইদিকেও মাইনাস, এইদিকেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কী হচ্ছে? কেটে যাচ্ছে আমাদের, তাই না? ওই দিকে মাইনাস কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো এদিকে 7x। এটা 4s² - 7x - 36 = 0। এবার আমরা ফ্যাক্টরটা করব, বা 4s² মাইনাস, দেখো 36 4 গুণ করবো 144 পাবা,
এবার 144কে তোমাদের ভাঙাতে হবে। তাহলে দেখো 16 সাথে 144, আর 16 থেকে 7 বিয়োগ করলে 16 সাথে না 16 নং 144, আর 16 থেকে 9 বাদ দিলে 7 পাবা। তাহলে এখানে আমরা 16 - 9 এভাবে ফ্যাক্টরটা ভাঙাতে পারবো। তোমরা যদি অসুবিধা হয় তোমাদের, তাহলে তোমরা কী করবা, এই দুটো গুণ করে 144 পাবা, 144কে লসাগু করবা, লসাগু করে তোমরা ভেঙে নিতে পারবা, 16 আর 9 ভেঙে নিতে পারবা। বড় সংখ্যা থাকলে লসাগু করলেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি একবারে করে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল এখানে 4s², তারপর -16x, এটা প্লাস হয়ে যাবে আমাদের 9x, মাইনাস মাইনাসে প্লাস আসবে, আর -36 = 0। আর কমন নেব, এখান থেকে 4x কমন নিয়ে নেব, তাহলে আমাদের x - 4 প্লাস এখান থেকে 9 কমন নিলে পরে x - 4 থেকে যাবে, হলো 0। x - 4 কমন নিয়ে নিলাম, আর 4x + 9 আমাদের পরে থেকে গেল, = 0। এবার হয় অথবা দিয়ে এক্সের মান বের করে নেব। x - 4 = 0, বা x সমান কত 4, অথবা 4x + 9 = 0। তো এখান থেকে দেখো তো এক্সের মানে যদি একবার বের করি, তাহলে -9/4 পেয়ে যাবো। দেখো এক্সের দুটো মান পেয়ে গেছি, একটা পেলাম আমরা -9/4, আর একটা পেলাম 4। এই হচ্ছে আমাদের এক্সের মান। দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নম্বর 102 পাতার স্কুল 6, সেখানে দেখবে 4-এর 2 নম্বর অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 5-এর অঙ্কটা আমাদের বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে আমাদের প্রথমে বলেছে যে সালমার গতিবেগটা অনিকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি বলে দিয়েছে। তাহলে কার চেয়ে বেশি বলেছে? এখানে অনিকের চেয়ে বেশি বলেছে। তাহলে অনিকের গতিবেগটাকে প্রথমে আমরা ধরে নিব। তা আমরা লিখব ধরি অনিকের গতিবেগ। অনিকের গতিবেগ আমরা ধরে নেব x মিটার/সেকেন্ড। এককটা মিটার/সেকেন্ড আছে। তাহলে সালমার গতিবেগ পেয়ে যাবো আমরা। সালমার গতিবেগ হবে, দেখো অনিকের চেয়ে 1 মিটার বেশি ছিল, 1 মিটার/সেকেন্ড। তাহলে সালমার গতিবেগটা পেয়ে যাবা x + 1 মিটার/সেকেন্ড। এটা পেয়ে যাবা কার? এটা পেয়ে যাবা সালমার। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো গতিবেগের ধর্ম অনুসারে যে অনিক x মিটার যায় কত? x মিটার যায় 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে এই যে দেখো অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড বলতে x মিটার যায় 1 সেকেন্ডে, বা 1 সেকেন্ডে যায় x মিটার অনিক। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 1 মিটার যায় 1/x সেকেন্ডে, ঐকিক নিয়ম। আর দৌড়াচ্ছিল 180 মিটার দৌড়, তাহলে 180 মিটার যাবে 180 উপরে চলে যাবে এত সেকেন্ডে। তাহলে অনিকের 180 মিটার দৌড়াতে এই যে 180/x, ঠিক আছে, এত সেকেন্ড সময় লেগেছিল। এবার আমরা সালমারটা বের করব। সালমার দেখো গতিবেগ x + 1 ছিল মিটার/সেকেন্ড, তাহলে x + 1 মিটার যায় কত? 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে সালমা 1/x + 1 সেকেন্ডে। আর 180 মিটার দৌড়াতে এই যে সালমার সময় লেগেছিল 180/x + 1 সেকেন্ডে। এবার দেখো সালমা গতিবেগ বেশি বলে আগে পৌঁছে গেছিলো, তাহলে 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে। তাহলে যে এদের মধ্যে যে পার্থক্যটা আমাদের 2 সেকেন্ড, এই যে এখানে আমাদের সময়টা এখানে আগে পৌঁছে গেছে কম লেগেছে, এখানে বেশি লেগেছে। তাহলে অতএব দেখো এই যে বেশি থেকে কম, 180 এখানে সময়টা বেশি লেগেছে, আর এখানে সালমার কম লেগেছে। বেশি থেকে কম বাদ দেব, এদের মধ্যে পার্থক্যটা বলেছে 2 সেকেন্ড, 2 এর সঙ্গে সমান। এবার এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব। লসাগুটা হবে x + 1, এখানে x মিলে গেছে 180 দিয়ে গুণ করে নাও, 180x + 180, আর এখানে x + 1 মিলে গেলে -180x + 180x -180 কেটে দিলাম, এখানে 2 আছে। তাহলে আমাদের দেখো তো আমরা এখানে নিয়ে চলে আসছি, আমরা চলে আসবো এই জায়গায়, বা তাহলে আমাদের উপরে থেকে যাবে 180, আর নিচে যদি গুণ করে নিই তাহলে আমরা পেয়ে যাবো x² + x
এখানে আমাদের 2 আছে, 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 নং 18 শূন্য 90 আর এখানে 2 একে 2। এবার আমরা বর্গগুণ করলে এস স্কোয়ার প্লাস এক্স সমান 90। সবাইকে বাঁ দিকে নিয়ে আসবো, এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0 ফ্যাক্টর করে নেব। তাহলে এস স্কোয়ার প্লাস এখানে দেখো তো আমরা করবো 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। 10 থেকে 9 গেলে একটা এক্স পাবা আর 10 9 গুণ করে 90, তাহলে এক্স কমন যাবে এক্স প্লাস 10, এখানে মাইনাস 9 কমন নিলে পরে এক্স প্লাস 10। তাহলে আমরা দেখো এখানে এক্স প্লাস 10 আর এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো এখানে আমরা ধনাত্মক মানটা নেব, ধনাত্মক মান নিয়ে ঋণাত্মক মানটা নিব না, কারণ এখানে এই যে গতিবেগগুলো আছে আমাদের ধনাত্মকের মান আছে, ঋণাত্মকে তো বন্ধন হয়ে যায়। তা ধনাত্মক মান নিয়ে আমরা বলবো এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো কত 9 পেয়ে যাবো। তাহলে অণুকের গতিবেগটা পেয়ে গেছি, তো অতএব আমরা লিখে দেবো অণুকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 5-এর অথবা অঙ্কটা এখানে বলছি কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য বের করতে বলেছে। আমরা প্রথমে ধরে নিব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে লিখব ধরি পূর্বে, আগে যেটা ছিল পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, কলমের মূল্য ছিল x টাকা। এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো তো, তাহলে প্রতি ডজন কলমের মূল্য x টাকা বলতে x টাকায় কলম কতটি পাওয়া যাবে 1 ডজন। আমরা লিখতে পারবো অতএব x টাকায় কলম পাওয়া যায় কত 1 ডজন। প্রতি ডজন বলতে 1 ডজন। 1 টাকায় কলম পাওয়া যাবে 1/x ডজন, আমাদের 1 আছে 1/x ডজন। আর 30 টাকার কথা বলেছে এখানে, 30 টাকায় কলম পাওয়া যাবে, 30টা উপরে চলে যাবে ওই কেন অনুসারে 30/x ডজন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কলমের মূল্য প্রতি ডজনে কিন্তু 6 টাকা কমে গেছে। তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে, তাই না, প্রতি ডজন এখনটা কেটে দিলাম, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে এখন প্রতি ডজন কলমের মূল্য হবে কত হবে। দেখো আগে ছিল x টাকা, 6 টাকা কমে যাচ্ছে, তাহলে x মাইনাস 6 টাকা, এই টাকা হয়ে যাবে এখন প্রতি ডজন কলমের মূল্য। তাহলে এখন বলতে পারবো এত টাকায় কলম পাওয়া যায় কত 1 ডজন। তো আমরা লিখবো যে এখন আবার লিখে দিলাম, এখন x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায়। কত 1 ডজন। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় 1/x মাইনাস 6 ডজন। আর 30 টাকায় কলম কত পাওয়া যাবে 30/x মাইনাস 6 ডজন, তাই না, 30 টাকার গল্প এখানে। আচ্ছা তাহলে দেখো এখানে যখন কলমের দাম কমেছে তাহলে কলম কিন্তু 3টি কলম বেশি পাওয়া যায়, এখানে বেশি কলম আছে 3টি, এখানে কম আছে, তাহলে বেশি থেকে কম বাদ দিব। তাহলে অতএব দেখো শর্তটা হবে যে বেশি কলম পাওয়া যাচ্ছে এখানে বেশি পাওয়া যায়, মাইনাস কম কলম পাওয়া যায় এখানে, এই যেটা কম পাওয়া যায়। তাহলে বেশি থেকে কম কতটি আছে 3টি আছে, তাহলে 3টি এগুলো তো ডজনে আছে, তাই 3টি সংখ্যাটাকে ডজন করতে হবে। তাহলে 3 সংখ্যাকে ডজন করলে 3কে 12 দিয়ে ভাগ করতে হবে। তা 3টি কলম সমান কত ডজন 3/12 ডজন হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এখানে কাটাকাটি করে দাও। তো এখানে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করে নাও তাহলে লসাগু আমরা পেয়ে যাব x মাইনাস 6 × x।
এটা তো মিলে গেল, তাহলে আমাদের গুণ হয়ে যাবে 30x মাইনাস এক্স মিলে গেল 30 দিয়ে যদি গুণ করি তাহলে এখানেও পাবো 30x মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর 30 ছয় গুণ করে 180 পেয়ে যাবে। ওকে, আর এখানে তো আমাদের 1/4 আছে। এখানে দেখো প্লাস 30x আর মাইনাস 30x কেটে যাবে। আমরা এখানে এই দিকে নিয়ে চলে আসবো, আমরা চলে আসবো এখানে। তা দেখো তো বা আমাদের উপরে কত থাকবে, উপরে থাকে হলো 180, আর নিচে এক্স দিয়ে গুণ করলে s² মাইনাস 6x, আর এখানে তো 1/4 আছে, বা বর্গগুণ করে নিব s² মাইনাস 6x সমান 180 আর 4 গুণ করলে হবে 720, আর বা দিকে নিয়ে চলে আসবো আমরা মাইনাস 720 0, তাহলে s² মাইনাস এখানে দেখো ফ্যাক্টরটা ভাঙাবা 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 0। দেখো 30 24 গুণ করে 720 পাবা, আর বিয়োগ করে তো এখানে দেখো 6x চলে আসবে, তাহলে s² মাইনাস 30x প্লাস 24x আর মাইনাস 720 0। কমন নিব দেখো এক্স, তাহলে এক্স থেকে যাবে মাইনাস 30, এখানে 24 কমন নিলে পরে এক্স মাইনাস 24 দিয়ে ভাগ করে এটা 30 পেয়ে যাবে। তাহলে আমাদের ফ্যাক্টরটা পেয়ে গেলাম এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24। তাহলে এখানে আমরা ধনাত্মক মান নিব, ধনাত্মক মান নিয়ে ঋণাত্মক মানটা নিব না, কারণ এখানে আমাদের এক্সট্রা টাকা আছে, টাকা তো ঋণাত্মক হবে না এখানে। তা ধনাত্মক মান নিয়ে আমরা পেয়ে যাবো এক্স মাইনাস 30 0, ঠিক আছে, বা এক্স সমান 30। দেখো ধনাত্মক বলতে এই যে এক্সের মানটা ধনাত্মক আসছে, যদি প্লাসটা নিতাম তো মাইনাস 24 চলে আসতো, মাইনাস 24-এর প্রয়োজন না এখানে। তা দেখো আমরা এই যে পূর্বে কলমের মূল্যটা, প্রতি ডজন মূল্যটা আমরা ধরে নিয়েছিলাম কত, x টাকা, এক্সের মান পেয়ে গেছে। তা অতএব লিখে দেবো এই যে পূর্বে মানে কমার পূর্বে প্রতি ডজন, দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। বাস, এটা আমাদের অ্যান্সার। এবার চলে এসে 6 নম্বর অঙ্কটা। আমাদের দেওয়া আছে a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এটা আমাদের দেওয়া আছে। তো প্রমাণ করতে বলেছে এ সমান সমান বি সমান সমান সি। আমাদের এখানে মাঝখানে আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, ওটা আমাদের কাজে লাগবে। তো চলো এটা থেকে এটা প্রমাণটা নিয়ে আসতে হবে। তা দেখো আমরা প্রথমে কী করছি, আমরা এখানে এ প্লাস বি বাই এ প্লাস বি করছি মাইনাস সি বাই এ প্লাস বি, এটাকে এভাবে ভেঙে নিলাম, ঠিক আছে। এটাকে ভগ্নাংশে যোগ করলে এটা ফিরে পাবা। তাহলে এই যে এটা পার্ট মাইনাস আর সি বাই এটা করে দিলাম, পার্ট করে নিলাম। একইভাবে এখানে করে নাও বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, এই যে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। একইভাবে এখানে করে নাও সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। ওকে, এবার লক্ষ্য করো তো এই দুটো তো একই সেম হয়ে গেছে, তাহলে এটা কেটে যাবে। এটা কেটে গিয়ে আমাদের কত, এটা 1 দাঁড়িয়ে যাবে। এটা 1 মাইনাস সি বাই এ প্লাস বি সমান। একইভাবে এটা, এই যে এটা একই, এটা কেটে গেল। তাহলে এখানে আমাদের 1 মাইনাস এ বাই বি প্লাস সি। একইভাবে এখানে দেখো সি প্লাস এ কেটে আছে উপর নিচ, এখানে 1 মাইনাস বি বাই সি প্লাস এ। আচ্ছা, এবার দেখো তো এখানে এই যে সমান একই জিনিস কেটে যায়, তাহলে তোমরা 1 1 1 কেটে দিতে পারবা। আর মাইনাসগুলো, এই যে মাইনাসগুলো তোমরা কেটে দিতে পারবা যেহেতু সমান আছে। তাহলে আমাদের থেকে গেলো কত, সি বাই এ প্লাস বি হয়ে গেল, এখানে এ বাই বি প্লাস সি আর বি বাই সি প্লাস এ। এখন আমরা করব কি, মানগুলোকে আমরা উল্টে করে লিখব, ঠিক আছে। এই যে লবকে হরে আর হরকে লবে আমরা করতে পারবো, সমান আছে। দেখো এ প্লাস বি বাই সি, একে উল্টে দিলাম, তাই একে উল্টাতে হবে বি প্লাস সি বাই এ, একে উল্টে লিখলে হবে সি প্লাস এ বাই বি। মানগুলোকে উল্টে লিখলাম। এবার কি করব, প্রত্যেকের সঙ্গে আমরা এক যোগ করে নেব। এ প্লাস বি বাই সি প্লাস 1, বি প্লাস সি বাই এ প্লাস 1, সি প্লাস এ বাই বি প্লাস 1। প্রত্যেকের সঙ্গে এক যোগ করেছি, আমরা করতে পারবো এগুলো, সমান আছে। এক যোগ এক বিয়োগ আমরা সব করতে পারবো এগুলো। তাহলে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আমরা দেখো এ প্লাস বি প্লাস সি বাই সি, সি লসাগু, সি দিয়ে গুণ হয়ে সি হয়ে যাবে।
একইভাবে এখানে বি প্লাস সি প্লাস এ, একটা ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, তোমরা জানো ভগ্নাংশে যোগ বিয়োগ। এই যে বি, কেউ যদি ভগ্নাংশে যোগ বিয়োগ না জানো কমেন্টে আমাকে জানাবা। আচ্ছা, এখানে লক্ষ্য করো এই যে লবগুলো কিন্তু দেখো তো একই মান আছে, এ প্লাস বি প্লাস সি প্রত্যেক জায়গায় আছে, তার এই মানগুলো তোমরা কিন্তু কেটে দিতে পারবা। যেহেতু এখানে প্রশ্নে বলে দিয়েছে আমাদের যেহেতু আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি, এটাকে নটে গেল 0 বলেছে, তার জন্য আমরা এ প্লাস বি প্লাস সিগুলো সব জায়গা থেকে কেটে দিলাম। তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে গেল কত, এখানে 1/c, এখানে 1/a, এখানে 1/b। এবার এদেরকে যে আমরা উল্টে লিখি, দেখো তো আমি এখানে চলে আসবো, বা দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে দেখো মানগুলো উল্টে লিখলে পরে এই যে সি সমান সমান এ সমান সমান এটা বি হয়ে যাবে। এদেরকে যদি সাজিয়ে লিখি, আগে এ লিখলাম, তারপরে বি লিখলাম, তারপরে সি লিখে দিলাম। দেখো এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা করে নিলাম। তাহলে আমরা লিখে দেবো এখানে প্রুভড। দেখো 6-এর অথবাটা আমাদের এখানে দেওয়া আছে এক্স সমান সমান 2√15/√5 প্লাস √3, এটা দেওয়া আছে। আমাদের মান বের করতে বলেছে এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3 প্লাস এক্স প্লাস √5 বা এক্স মাইনাস √5 আছে, এর মানটা কতভাবে বের করতে বলেছে। আচ্ছা, আমরা এটাকে প্রথমে সলভ করে নিই, বা এক্স সমান সমান আমরা হর কম্বিনেশন করে নেব। তাহলে হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করবো, এই যে, তাহলে এখানে √5 প্লাস √3 রেখে দেবো, গুণ হয়ে যাবে √5 মাইনাস √3 দিয়ে, ঠিক আছে, এটাকে বলা হয় হর কোঅর্ডিনেশন। তাহলে বা এক্স সমান সমান 4√15 √5 মাইনাস √3, আর নিচে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, উপরেরটা উপরে রেখে দিলাম। আচ্ছা, দুইটা রেখে আমরা √15টা যদি গুণ করে নিই দেখো কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা পেয়ে যাবো এখানে ভিতরে এই যে 15 পাচ্ছে কত হয়, 15 পাচ্ছে 75, তাহলে √75 মাইনাস, আর এটা যদি আমরা ভেঙে নিই তো এটা কত হবে দেখো। আচ্ছা, আমরা এটাকে এইভাবে না করে আমরা একটা অন্য স্টাইলে করি। এই যে দেখো, এই যে 15 × 5 এভাবে দেখালাম, আর 15 × 3 এভাবে দেখালাম, কিছু ভেঙে বের হবে তার জন্য। আর এটা আমাদের 5 - 3 হবে, দুইটা কেটে যাবে বলে দুইটা রেখে দিয়েছি, বা এক্স সমান সমান, আচ্ছা এখানে দুইটা রেখেই দিলাম, আর এটা ভেঙে যাবে দেখো 15 তোমরা লিখতে পারবা 3 × 5, 3 × 5 = 15, 5, আর এটা ভেঙে দেবা 5 × 3, 5 × 3 = 15, আর 3 আছে আমাদের নিচে দেখো 2, এই 2 2 কেটে যাবে, তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম, এই যে 5 বেরিয়ে যাবে, তাহলে 5√3, আর এখানে 3 বের হবে 3√5, এক্সের মানটা আমরা এটা পেলাম। এখন এই জায়গায় আমরা এক্সের মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে যদি বসিয়ে দিই মানটা দেখো তো, তাহলে এখানে আমাদের সমান সমান এক্সের জায়গায় এক্সের মান বসাবো 5√3 মাইনাস 3√5 প্লাস আবার √3 ছিল, আর নিচে একইভাবে মানটা বসাবো মাইনাস √3। তাহলে এখানে এক্সের মানটা বসিয়ে দেবো 5√3 মাইনাস 3√5 প্লাস √5 আছে, একইভাবে নিচে 5√3 মাইনাস 3√5 প্লাস না এটা মাইনাস আছে মাইনাস √5, আর একটু যোগ বিয়োগ করা যাবে দেখো, এই যে √3 মিলছে, সদৃশ্য করণীয় যোগ বিয়োগ, 5টা √3 আর একটা √3, এখানে 6√3 মাইনাস 3√5, আর একইভাবে এখানে 4 বিয়োগ হবে 4√3 মাইনাস 3√5 প্লাস, এখানে প্লাস এটা পাবো দেখো, এই যে √5 হবে এখানে, তাহলে 5√3 বসে গেল, আর এটা মাইনাস 2√5 হয়, এটা বিয়োগ হবে, আর নিচে 5√3 রেখে দিলাম, এখানে মাইনাস 4√5 যোগ হয়ে গেল এখানে। এবার আমরা হর কোঅর্ডিনেশন করব। হর কোঅর্ডিনেশন দেখো, যেটা থাকবে হরে, এই যে আমাদের কথা যেটা আছে সেটা লিখে দাও, এই যে আমরা বসিয়ে দিলাম, ওকে, গুণ করব বিপরীত সাইন দিয়ে, এই যে বিপরীত সাইন দিয়ে গুণ হবে, 4√3 মাইনাস 3√5 দিয়ে গুণ আমাদের, এটাকে বলে হর কোঅর্ডিনেশন। একইভাবে এখানে করতে হবে, তাহলে এখানে এই যে দেখো তো 5√3 মাইনাস 4√5 আছে,
উপরে ছিল 5√3 মাইনাস 2√5, তাহলে গুণ হবে বিপরীত সাইন দিয়ে 5√3 প্লাস 4√5, আর উপরে হবে 5√3 প্লাস 4√5। এবার তো আমরা গুণ করব। এখানে যদি গুণ করো 6 4 24, 24 আর এটা 3, ঠিক আছে, √3 গুণ করে 3 হয়ে যায়। আর এটা মাইনাস 6 3 18, আর এটা দেখো তো এই যে √3 আর √5, এটা √15, 5 3 15 পেয়ে যাবে। আর এটা মাইনাস 3 4 12, আর এখানে √5 √3 5 3 15 পাবা। আচ্ছা, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 3 3 9, আর ইন্টু 5 হয়ে যাবে, √5 5 হয়। আর নিচে তো আমাদের সূত্র a² মাইনাস b², এটা সবসময় সূত্রটা পড়ে, তোমরা এভাবে বসিয়ে দেবা। চলে এসো এখানে গুণটা, এখানে গুণ করে পাবা এই যে 25, 5 5 25 ইন্টু 3, আর এটা হয়ে যাবে প্লাস 5 4 20, 20 √15, 5 3 15, মাইনাস 2 5 10 আর √15, আর এটা মাইনাস 4 2 8 ইন্টু 5, √5 5 হয়ে যাবে। নিচে a² মাইনাস b², ঠিক আছে। আচ্ছা, 24 3 গুণ করো, 3 4 12, 3 2 6 7, 72, 24 3, আর এটা দেখো এটা √15 যোগ বিয়োগ করতে পারো, তা যোগের কাজ হবে। তো 18 আর 12, এটা হবে 30, 30 √15, 9 5 45, নিচে 4² 16, আর এটা গেল আমাদের 3, মাইনাস এটা 3² 9, আর এটা আমরা দেখো তো এটা আমরা করে নিতে পারবো এই যে √5 তো আমাদের এটা কত যাবে 5 হয়ে যাবে। আর এখানে 25 3 75, আর এটা বিয়োগ করে দেখো প্লাস 10 √15 পেয়ে যাবা। সদৃশ্যকরণী যোগ বিয়োগ করতে পারবা। 8 5 40, আর নিচে আমাদের হবে দেখো তো এটা 25 3 16 ইন্টু 5, এভাবে স্কোয়ারটা ভেঙে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই যে 72 আর 45 যোগ করে নাও, সেটা যোগ করে পেয়ে যাবা 5 আর 2 7, আর 4 আর 7 11 12, 127 মাইনাস 30 √15। নিচে দেখো 16 3 48, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 48, আর 9 5 45, এটা আমাদের বিয়োগ হবে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিয়োগ করে কত আছে দেখো, তাহলে এটা আমাদের হয়ে যাবে 5 আর 4 7 35 প্লাস 10 √15, আর নিচে 25 3 75 মাইনাস 16 পাচ্ছে আসছে। ওকে, আচ্ছা, এবার আমাদের একটু জায়গা প্লেস, আমরা এই জায়গাটা প্লেস করে দেবো। আচ্ছা, আমাদের দেখো এই জায়গাটা আমাদের মাইনাস হয়ে গেছে, এই যে বিপরীত চিহ্ন মানে এখানে প্লাস হবে, তো একটু প্লাস হবে। তাহলে এখানে যদি গুণ করি আমরা, তাহলে এখানে দেখো তো আমরা এটা দিয়ে গুণ করেছিলাম, এটা আমাদের যেটা আমাদের প্লাস হয়ে যাবে, এটা প্লাস, আর মাইনাস দিয়ে গুণ করলে দুটোই মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা একটু ঠিক করে নিতে হবে আমাদের। তাহলে এখানে 24 3 এটা 72 পেয়ে যাবো, প্লাস এটা যোগ বিয়োগ করে দেখো এখানে আমাদের 6 √15 পাবো এটা, আর মাইনাস 9 5 45, আর নিচে এখানে দেখো 4² 16, আর √3² তো 3 হয়, 3² 9, √5² 5 হয় এটা। আচ্ছা, এখানে 25 3 75 প্লাস 20, এখানে দেখো যোগ বিয়োগ যদি করি আমরা, তো এখানে আমরা 10 পেয়ে যাবো, 20 থেকে 10 চলে যাবে, সদৃশ্যকরণীর যোগ বিয়োগ 10 √15, 8 5 40, তাহলে এখানে আমরা লিখবো 8 5 40 মাইনাস 40, নিচে 5² 25 করবা, আর √3² তো 3 মাইনাস 4² 16, আর এখানে √5² 5। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এখানে আমরা 72 থেকে 45 বিয়োগ করলে 5 করে তুলে 12, তো এটা পেয়ে যাবে কত, 5 করে তুলে 12 7 দিলে এটা 7, আর 4 এটা 6 হয়ে গেলো, 4 করে তুলে 2 6 দিলে, 4 করে তুলে 6 2 দিলে এটা 27 প্লাস 6 √15, আর নিচে 16 3 কত 48, আর 9 5 45 প্লাস, আর এটা এখানে বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করে এটা হবে 5
4 × 7 3, এটা 35 প্লাস এটা 10√15 আর নিচে 25 3 75 আর মাইনাস 16 × 4 আসছে। আচ্ছা, জায়গাটা আমরা প্লেস করেছি, তো এই জায়গাটা ফাঁকা রেখেছি, আমরা তখন এখানে চলে আসবো, বা হবে না, সমান সমান দেব। তাহলে আমরা এখানে দেখো তো, এটা যদি আমরা করি উপর থেকে 3 কমন নেব, 3 যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে আমাদের 9 3 9 27 প্লাস 3 দিয়ে 6 √15 আর নিচে আমাদের কোথায় হবে, এটা যদি বিয়োগ করে নাও তাহলে এটা পেয়ে যাবা 3 পেয়ে যাবা, আর ওটা প্লাস এখানে দেখো তো আমাদের এটা নিচে -5 পাবা বিয়োগ করে এটা, আর উপরে যদি আমরা 5 কমন নিয়ে নিই তাহলে 5 কমন নিলে পরে আমাদের থেকে যাবে 5 7 35 প্লাস 5 দিয়ে 10 2√15, এখানে 5 5 কেটে দাও, 3 3 কেটে দাও, তাহলে এখানে 9 প্লাস 2√15 আর এটা প্লাস মাইনাস এটা মাইনাসে হবে -7 আর এটা দেখো এটা মাইনাস চলে আসবে 2√15। এই যে মাইনাস দিলে পরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তা দেখো তো প্লাস 2√15 আর মাইনাস 2√15 এটা কেটে গেল, আমাদের 9 থেকে 7 বিয়োগ, তাহলে কত পেয়ে যাবো 2, তাহলে এই যে আমাদের 2 অ্যান্সার। তাহলে এই রাশিটার মান আমরা কিন্তু কত পেয়ে গেলাম, আমরা 2 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার হয়ে গেছে আমাদের। এবার দেখো 7 7-এর অথবা 8 আর 8-এর অথবা এই 4টা অঙ্ক তোমরা আগের ক্লাসে পাবা। তো দেখো তোমাদের 7-এর অঙ্কের জন্য যেতে হবে পি বলতে পেজ, তাহলে পেজকে আমরা সংক্ষেপে পি লিখেছি, তাহলে পেজ নাম্বার 101 পাতায় দেখবা এস থেকে স্কুল, তাহলে স্কুল তোমরা 3 নম্বর স্কুলে চলে যাবা, সেখানে 7-এর যে অঙ্কটা আছে একই অঙ্ক। আর 7-এর অথবাটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতায় স্কুল 4, সেখানে দেখবা 7-এর অথবা অঙ্কটা আছে। আর 8-এর অঙ্কটার জন্য যেতে হবে তোমাদের পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে তোমাদের দেখবা যে 8-এর অঙ্কটা আছে। আর 8-এর অথবার অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 107 পাতার স্কুল 11, সেখানে দেখবা 8-এর অথবা অঙ্কটা আছে। এই 4টা অঙ্ক তোমরা আগের ক্লাসে যাও, আগের ক্লাস থেকে অঙ্ক 4টা দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো ভালোভাবে করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয় বা ডাউট মনে হয় তোমরা কমেন্টে জানাবা। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, এবং যাবার আগে তোমাদের যেটা কথা বলবো, তোমাদের যদি ক্লাসগুলো একদম ভালো লাগে, ভালো তো লাগতেই হবে, প্রদীপ স্যার ক্লাস করাচ্ছে সহজভাবে সরলভাবে, তার জন্য তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো।